আজকে লাইট দেখবো। হ্যাঁ, লাইট। লাইট কি, আলো কি, আমরা সবাই জানি আলো কি। আলো একটা শক্তি, আলো এক ধরনের এনার্জি, যেটা উৎস থেকে নির্গত হয়ে আমাদের চোখে পড়লে আমাদের চোখকে দেখার উদ্দীপনা যোগায়, সেটি কি আলো। তাহলে কি বললাম, আলো একটা এমন শক্তি বা এনার্জি যেটা উৎসের থেকে নির্গত হয়ে আমাদের চোখে পড়লে চোখকে দেখায়, উদ্দীপিত করে, সেটাই হচ্ছিল কি আলো। ক্লিয়ার? এই আলোর একটা ক্যারেক্টারিস্টিক্স যদি বলতে যাই, আলো সবসময় সরল পথে চলে, তাই না? অন্ধকার ঘরে মোমবাতি জ্বালায় ওই পেপার ফোল্ড করে দেখলে পরে দেখতে পারবা, পেপারটা ওই ফোল্ডটা যদি একটু বেঁকা দেওয়ার দেখতে পারবা না। তো এর থেকে প্রমাণ হয় যে আলো সবসময় সরল পথেই চলে। বোঝা গেল? আলো সম্পর্কে তো জানি। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছিল রিফ্লেকশন অফ লাইট, প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট, বা কি বললাম বাংলায় কি বলে এটাকে, আলো প্রতিফলন। এই রিফ্লেকশন অফ লাইটটা কি? রিফ্লেকশন অফ লাইট হচ্ছে হলো, আমি এইভাবে বলতে পারি যে বাউন্সিং ব্যাক অফ লাইট। বাউন্সিং ব্যাক অফ লাইট মানে মানে কোনো তলে উৎস থেকে নির্গত হয়ে লাইট যখন কোনো মসৃণ তল, স্মুথ তলে পড়ে ওই যেই মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমে আবার ফিরে যাবে, সেটাকেই বলা হয় কি রিফ্লেকশন অফ লাইট। আলোর এই ধর্মটাকে কি বলা হয়, রিফ্লেকশন অফ লাইট। প্রতিফলক কোনগুলা? প্রতিফলনের জন্য প্রতিফলক দরকার। কোনো একটা স্মুথ তল যেটাকে ভেদ করে লাইট ওই পাশে যাইতে পারবে না, সেখান থেকে পুনরায় লাইট ফিরে চলে যাবে যেই মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে, সেই তলগুলোকে কি বলে, রিফ্লেক্টর, প্রতিফলক। যেমন আমার এই হোয়াইট বোর্ডটা, এটা কি একটা রিফ্লেক্টর। বাড়িতে তোমার ছবি যেই জায়গাটাতে দেখে আসছো, মানে মিরর, আয়না, ওইটা কি প্রতিফলক। এই সব তল থেকে প্রতিফলক অনেক ধরনের হতে পারে। সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। দেখো ব্যাপারটা কি হয়, ধরো এইটা একটা তল, এটা একটা তল, এই ঘুচু ঘুচু যেটা আছে এটা হচ্ছে আয়নার উল্টা পাশটা। বোঝা গেল তো? মানে ওই যে প্রলেপটা যে দেওয়া থাকে, এইটা ধরো লাইটের উৎস, এইখান থেকে লাইট এসে এই তলের উপর পড়লো, পড়ার পরে বাউন্স ব্যাক করে আবার ফিরে চলে যায়। এই যে ফেনোমেনাটা, এই যে ঘটনাটা, এইটাকে কি বলা হয়, রিফ্লেকশন অফ লাইট। তো আমি কি বললাম, এই জিনিসটা, এইটা কি, এটা আমি ধরে নিই মিরর, তাহলে আমাদের সুবিধা হবে। এটা মিরর, এটা কি সোর্স অফ লাইট। এই যে এটা আসলো কি টেরা বেঁকা হয়েছে, এই যে এইটা আসলো কি, এইটা হচ্ছিল লাইট। এটা কি লাইট, বাংলায় এটাকে বলে আপতিত রশ্মি। কি বলে, আপতিত রশ্মি। ইংরেজিতে বলে ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি। যেটা ফিরে গেল, যেটা ফিরে গেল সেটা বলা হয়, সেটাকে বলে প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, বাকি রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। তার প্রতিফলন কাকে বলে, বাউন্সিং ব্যাক অফ লাইট ইজ কল্ড রিফ্লেকশন। তো এই যে লাইটটা, এটা আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, এইটা মিরর, এই তল থেকেই লাইট রিফ্লেক্ট করলো, যেটা ফিরে গেল সেটাকে বলে প্রতিফলিত রশ্মি বা কি রিফ্লেক্টেড রে। আমি যদি এর মাঝখানে একটা লম্ব অঙ্কন করি, মাঝখানে যদি একটা লম্ব অঙ্কন করি, এইটাকে বলা হয় অভিলম্ব। এটা কি বলা হয়, অভিলম্ব, বা ইংরেজিতে এইটা কি বলা হয়, নর্মাল। ইংরেজিতে কি বলা হয়, নর্মাল। তার মানে এই যে ছবিটা আঁকালাম, এটা হচ্ছিল নর্মাল প্রতিফলন,
রুল অফ রিফ্লেকশন হয় একটা, রুল অফ রিফ্লেকশন বা ল অফ রিফ্লেকশন, সরি, ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন দুইটা জিনিস মনে রাখতে হবে। ল অফ রিফ্লেকশন, এই ঘটনাটা যে কোনো তলে যেইখানে আলো প্রতিফলিত হইতে পারবে সেইখানেই এই লটা হয়, এই ফেনোমেনাটা ঘটে। ল অফ রিফ্লেকশনের মধ্যে দুইটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। কি কি? এক নাম্বার পয়েন্ট যেটা, সেটা কি? সেটা এই যে অভিলম্বের সাথে, এই যে নর্মালের সঙ্গে, পারপেন্ডিকুলার সঙ্গে আপতিত রশ্মি যে কোণটা তৈরি করলো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, আর এই যে লম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মিটা বা রিফ্লেক্টেড রেটা যে অ্যাঙ্গেল তৈরি করলো, এরা সর্বদা সমান হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেক্টেড রে, সর্বদা সমান হবে। এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্টটা কি বলবো? দুই নম্বর পয়েন্টটা আপতিত রশ্মির বিন্দু, আপতিত রশ্মির বিন্দু, প্রতিফলিত রশ্মির বিন্দু এবং লম্ব অভিলম্বের যে পয়েন্টটা, এটা সর্বদা একই সমতলে অবস্থিত হবে, একই সমতলে অবস্থিত হবে। বোঝা গেল তো? তাহলে কি কি বললাম? ল অফ রিফ্লেকশনের দুইটা পয়েন্ট মাথায় রাখবো। সেটা কি? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, মানে আপতিত রশ্মি যে কোণটা অভিলম্বের সঙ্গে তৈরি করবে, এবং প্রতিফলিত রশ্মি যেই কোণটা অভিলম্বের সঙ্গে তৈরি করবে, তারা সর্বদা সমান হবে। এবং আপতিত রশ্মির পয়েন্ট, প্রতিফলিত রশ্মির পয়েন্ট এবং আলম্বর পয়েন্ট সর্বদা একই তলে অবস্থিত হবে। এই ল অফ রিফ্লেকশন কখন পসিবল হবে? যেই তলগুলার থেকে, মানে যে প্রত্যেকটা প্রতিফলকে, সোজা বাংলা কথা, প্রত্যেকটা প্রতিফলকে এই দুইটা ল দেখতে পারবো, প্রত্যেকটা। যেমন ধরো সমতল দর্পণ বলো, যেখানে আলো রিফ্লেক্ট করবে, যেখানে আলোর প্রতিফলন ঘটবে, প্রত্যেকটা তলেই এই দুইটা ল আমরা দেখতে পারবো। বুঝে গেল? তাহলে আবার বলি, আলো আসলে একটা কি? আলো সর্বদা কোন পথে চলে? সর্বদা সোজা পথে চলে। ল অফ রিফ্লেকশন কি কি বলো? আপতিত রশ্মি আলম্বের সঙ্গে অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করবে, প্রতিফলিত রশ্মিও অভিলম্বের সঙ্গে একই কোণ তৈরি করবে। আর প্রত্যেকটা পয়েন্ট কোন তলে অবস্থিত হবে? সমতলে অবস্থিত হবে। ক্লিয়ার? এই প্রতিফলনের ঘটনাটা ক্লিয়ার তো? এইবার দেখব সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। সমতল দর্পণ কোনটা? বাড়ির থেকে আসার সময় যেটাতে তোমার ছবি দেখে আসলা সেইটা, বা মুয়ারা যেটার মধ্যে নিজের ছবি আর অন্যদের ছবি দেখে সেটাকে বলা হয় কি? সমতল দর্পণ। বুঝলে তো? সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলা কি কি? সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছিল, সবার প্রথমে দর্পণ, আমি আবার বলি, দর্পণ এই যে ঘুচুটা কি বলতো? ওই পাশে লাইট যাবে না। তাহলে রিফ্লেক্টেড দর্পণটা কোন পাশে প্রতিফলিত হবে? তোমার ছবি কোন দিকে দেখবা? এই দিকটাতে। চিনতে পারবা তো? ওই এই ঘুচু করলেই ভাববা যে ওই পাশটা বন্ধ। ক্লিয়ার তো? হ্যাঁ, মনে রাখবা, সমতল দর্পণে বস্তু দর্পণ থেকে যত দূরে থাকবে, প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক তত দূরেই তৈরি হবে। বুঝা গেল? তাহলে সমতল দর্পণের গঠিত বৈশিষ্ট্য কি? বস্তু দর্পণ থেকে যত দূরে থাকবে, প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক তত দূরেই তৈরি হবে। এক নাম্বার। দুই নাম্বার কি? দুই নাম্বার, প্রতিবিম্ব বস্তুর সমশীর্ষ হবে। সমশীর্ষ হবে। সমশীর্ষ মানে সেম হাইট বলো, সমশীর্ষ হবে। তোমার হাইট যত, দর্পণে ওই তোমার হাইট ততই দেখবা, সমশীর্ষ হবে। তিন নাম্বার কি হবে? সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব
ইরেক্ট, ইরেক্ট বা কি হবে, সোজা হবে, বা সোজা হবে। মানে কি, সমতল দর্পণে যদি ছবি দেখো, মাথার জায়গায় মাথাই থাকবে, পায়ের জায়গায় পাই থাকবে। মাথার জায়গায় পা আর পায়ের জায়গায় মাথা দেখতে পারবো না, মানে সোজা দেখতে পারবো, সোজা বাংলা কথা, সোজা দেখতে পারবো। তার মানে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি, ইরেক্ট বা সোজা হবে। আর কি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব ল্যাটেরাল, ল্যাটেরাল ইনভার্সন হবে। ল্যাটেরাল ইনভার্সন মানে কি, পার্শ্বীয় বিপরীত। কি বললাম, পার্শ্বীয়, ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় বিপরীত হবে। ল্যাটেরাল ইনভার্সন বা পার্শ্বীয় বিপরীত কি, দেখবা তুমি আয়নার সামনে দাঁড়াইলে পরে তুমি ডান হাত উঠাইলে পরে ও বা হাত উঠায়, তুমি বা হাত উঠাইলে পরে ও ডান হাত উঠায়। মানে কি, আমার সামনে তোমরা বসে আসো না, হ্যাঁ, আমি ডান হাত তুললাম, তোমরা ডান হাত তুলো, দেখি কোনটা হয়, ডান হাত তুললো তো। এবার আয়নার সামনে দাঁড়াবা, সামনে যে বোকাটা দাঁড়ায় থাকবে, তুমি ডান হাত তুলে দেখবে ওর কোন হাত তুলবে, বা হাত তুলবে, হয় কি না, বুঝলা তো? তাহলে কি বললাম, যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠন হবে সেইটা ল্যাটারাল ইনভার্সন বা পার্শ্বীয় বিপরীত হবে। মানে বি কে তো এইভাবে লিখি, ওরা বি কে কিভাবে লিখবে বলো তো, ওরা বি কে কিভাবে লিখবে, এইভাবে লিখবে। আমরা সি কে কিভাবে লিখি, এইভাবে লিখি না, ওরা সি কে এইভাবে লিখবে। এটাকে কি বলা হয়, পার্শ্বীয় বিপরীত, ল্যাটারাল ইনভার্সন হয়। আর কি হয়, প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হয়, বস্তুর আকার সমান হয়। আর সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হলো সমতল দর্পণে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেইটা হবে ভার্চুয়াল। কি হবে, ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ জিনিসটা কি, ভার্চুয়াল ইমেজ মানে কি, যেই ইমেজটা আমরা পর্দায় ফেলা যাবে না, পর্দায় ফেলতে পারবো না, তাদেরকেই বলা হয় ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। বা কি, অসৎ বিম্ব। এই অসৎ আর সৎ নিয়ে প্রচন্ড অসুবিধা হয়, ক্লিয়ার করে দেবো সব ঘটনা, বুঝে গেল? পর্দায় ফেলতে পারবো না মানে কি, আয়নায় তোমার যে ছবিটা দেখবা সেই ছবিটা তুমি প্রিন্ট আউট বের করতে পারবা না, তার মানে কোনো পর্দায় ফেলতে পারলা না, বোঝা গেল তো? এইরকম ধরনের ইমেজগুলোকে কি ধরনের ইমেজ বলা হয়, ভার্চুয়াল ইমেজ বা অসৎ বিম্ব। এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করব। তাহলে কি বললাম, সমতল দর্পণে, সমতল দর্পণ বুঝলা তো, বাড়ির আয়নাগুলো বোঝা গেল তো? ভার্চুয়াল আর রিয়েল মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নেই, যতক্ষণ আমি আলো ক্লিয়ার করে দেবো ততক্ষণ তোমারও ক্লিয়ার হয়ে যাবে সৎ কোনটা অসৎ কোনটা। খালি আমার কথাগুলো মন দিয়ে শুনো। তাহলে কি বললাম, সমতল দর্পণ চিনতে পারলাম, বাড়ির আয়না বা মুয়ারা যেটা ব্যবহার করে সেটা। আচ্ছা যাই হোক, আচ্ছা শোনো ছাড়ো। তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, দর্পণ থেকে বস্তু যত দূরে হবে ওর প্রতিবিম্ব দর্পণ থেকে ঠিক তত দূরে গঠিত হবে, সোজা হবে, ইরেক্ট বা সোজা হবে। ভার্চুয়াল মানে ওটা আমি কোনো পর্দায় ফেলাইতে পারবো না, সেটা হচ্ছিল ভার্চুয়াল। আর কি হবে, ল্যাটারাল ইনভার্সন হবে, মানে পার্শ্বীয় বিপরীত হবে। মানে তোমার লেফট সাইড ওর কাছে ওইটা কি, মানে পাশে পাশে উল্টা যাবে। তুমি ডান হাত উঠাইলে ও বা হাত উঠাবে, তুমি বা হাত উঠাইলে ওর, তুমি ডান কান চুলকাবে ও বাম কান চুলকাবে, বোঝা গেল তো? এটাকে কি বলে, ল্যাটারাল ইনভার্সন বলে। আর ইমেজটা কিরকম হয়, ভার্চুয়াল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সৎ না অসৎ, ক্লিয়ার তো? তাহলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক্স ক্লিয়ার, বৈশিষ্ট্য ক্লিয়ার। এই যে সমতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য পড়তে গিয়ে ভার্চুয়াল ইমেজ জানতে পারলাম। ভার্চুয়াল ইমেজকে বাংলায় কি বলা হয়, অসৎ বিম্ব। তার মানে অসৎ বিম্ব কাদেরকে বলবো, যে প্রতিবিম্ব
প্রতিবিম্ব পর্দায় পর্দায় ফেলা যায় না, ফেলা যায় না, তাকে কি বলবো? অসৎ বা কি? অসৎ বা ভার্চুয়াল। অসৎ বা কি? ভার্চুয়াল। আর যে প্রতিবিম্বগুলোকে পর্দায় ফেলা যায় তাদেরকে কি বলবো? সৎ। সৎ বা রিয়াল। সৎ বা রিয়াল। তাহলে নিরূপম বলো তো, আমরা যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, তো ওই পর্দায় যে বিম্বগুলো গঠন হতেছে ওগুলো কি? পর্দায় ফেলাইছে ওরা, তখন ওটা কি বিম্ব? ক্লিয়ার? কোনো সমস্যা? এইটা আমি আরো ক্লিয়ার, এই সৎ অসৎ ভার্চুয়াল রিয়াল আরো ক্লিয়ার করে দিব। ঠিক আছে। তো এইবার আমরা সমতল দর্পণ সম্পর্কে জানিয়ে ফেলাইলাম। এইবার আমরা গোলীয় দর্পণ সম্পর্কে জানবো। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার। দেখো, দর্পণ আলাদা জিনিস। দর্পণ সোজা বাংলায় কথা যেটা বুঝি সেটা হচ্ছে আয়না। আর লেন্স আলাদা জিনিস। এই দর্পণ আর লেন্সের মধ্যে তফাৎ কি? দর্পণের এক পাশ প্রলেপ দিয়ে ঢাকা থাকে আর নিজেদের ছবি নিজেরা দেখতে পাই। আর লেন্স কি? লেন্স হচ্ছিল ট্রান্সপারেন্ট, এই পাশ থেকে ওই পাশ আমরা দেখতে পাই। তাহলে তোমরা যেটা চোখে পড়ে আসো সেটা কি? লেন্স। লেন্সটা কি হয়? ট্রান্সপারেন্ট। এই লেন্সটাই এক পাশে প্রলেপ দিয়ে ঢাকা দাও, কি হয়ে যাবে? দর্পণ। বোঝা গেল তো? তাহলে গোলীয় দর্পণ কয় প্রকারের হয়? এই আমরা যদি মিরর না জানি তাহলে লেন্স পড়তে পারবো না। এইখানে প্রচুর ডাউট হয়। কনভেক্স মিরর, কনকেভ মিরর, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, এদের মিল কোথায়, পার্থক্য কোথায়, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? তো আগে যেহেতু দর্পণ বলছি, দর্পণ সম্পর্কে বলি। তাহলে গোলীয় দর্পণ কয় প্রকারের? দুই প্রকারের। একটা কি, একটা কি বাংলায় যদি বলি, একটা হচ্ছে হলো অবতল, অবতল দর্পণ, অবতল দর্পণ। আরেকটা কি? উত্তল দর্পণ। এইখানে প্রচুর ডাউট, উত্তল কোনটা অবতল কোনটা, এখানে ডাউট, একবারে ক্লিয়ার করে দিব। সবার প্রথমে আগে ইংরাজি দিয়ে মনে রাখবা, ইংরাজি। যদি অবতল দর্পণ থাকে তখন ওইটাকে বলবা কনকেভ মিরর। কনকেভ মিরর, কনকেভ মিরর। আচ্ছা, কনকেভ মিরর, কনকেভ, কেভ কথাটা মানে কি? কনকেভ মানে গুহা। তার মানে এই যে গোল্লাটা এই পাশে ঘুচু ঘুচু করে দিই, হ্যাঁ, এই পাশে ঘুচু ঘুচু করে দিই, এটা হচ্ছে কি? প্রলেপ। এই পাশটা কি? রিফ্লেক্টেড সারফেস। এইখানেই প্রতিবিম্ব গঠন হবে। কেভ মানে কি? গর্ত বা গুহা। গুহা কোন পাশে দেখতে পাচ্ছ? এইটা। তার মানে এটা কি? কি মিরর? এটা হচ্ছিল কনকেভ মিরর। তাহলে ইংরেজিতে কোনো সমস্যা নাই। তার মানে এইটা যদি কনকেভ মিরর হয় তাহলে এইটা, এইটা কি মিরর হবে? এটা কি হয়ে যাবে? কনভেক্স। তাহলে এটাকে কি বললাম? এইটা হচ্ছিল কনকেভ। আর এটা কি বললাম? কনভেক্স। স্যার ইংরাজি তো ঠিক আছে, বাংলায় আসলেও মুশকিল, সেটাও ক্লিয়ার করে দিই। এবার দেখ, ইংরাজি দিয়ে কি মনে রাখতে বলছি? কনকেভ, কেভ দিয়ে মনে রাখতে বলছি, ইংরাজিটার কথা বলতেছি। তার মানে এটা কি? কনভেক্স, কনভেক্স, কনভেক্স মিরর। এবার বাংলাতে আসি, উত্তল। উত্তল কথাটা মানে উঠানো, যার পেট উঠানো সেটাই হচ্ছে উত্তল মিরর। কার পেট উঠানো? তার মানে এটা কি মিরর? রিফ্লেক্টেড সাইড কোনটা হবে? পেট মোটাটা। রিফ্লেক্টেড সাইড কি হবে? ওটা তো গর্ত ওই পাশে, ওর পিছন দিকে যাও কেন? রিফ্লেক্টেড সারফেস কোনটা? এই যে ভিতরেরটা। রিফ্লেক্টেড সাইড কোনটা? গর্তের ভিতরে। তার মানে এটা কি? কনকেভ, গুহার ভিতরে। তার মানে এটা কি? কনকেভ। উত্তল কোনটা? ধাক্কা মারছে পিছন দিক দিয়ে, দেখো। উত্তল কোনটা? পেট বাইরে আছে। রিফ্লেক্টেড সাইড দেখো, রিফ্লেক্টেড সাইড ছবি কোথায় দেখতে পারবা? মুয়া এইদিকে, না? তার মানে এটা কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? উত্তল। তার মানে বাংলায় কনভেক্স মানে কি? উত্তল। আর বাংলায় কনকেভ মানে কি? অবতল। তাহলে কনকেভ আর কনভেক্স ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আমি এটাকে গোলীয় দর্পণ বললাম কেন? গোলীয় দর্পণ মানে কি? ধরো পিং পং বল ছিল, পিং পং বল প্লাস্টিকের, হ্যাঁ, মাঝখান দিয়ে ফাটাইলে কি দুটো আলাদা হয়ে যায় না? এরকমই এই দর্পণগুলা কোনো না কোনো গোলকের অংশ ছিল, কোনো না কোনো গোলকের অংশ ছিল। ধরে নিলাম কাচের বল,
ধরে নিলাম কি কাচের বল, ওই কাচের বলটা মাঝখান দিয়ে যদি কাইটে নিই, যেই টুকরাটা ফাঁপা, কাচের বল অবশ্যই ফাঁপা, টুকরা করে নিলে এই যে পেট ফোলা সাইডটা ওটা কি তল, ওটা কোন মিরর, উত্তল, বাকি কনভেক্স, আর এই পাশের ভিতরেরটা কি কনকেভ। যেহেতু ওরা গোলকের অংশ ছিল তার জন্য ওদেরকে বলা হয় গোলীয় দর্পণ। ক্লিয়ার তো? তাহলে কনকেভ মিরর, কনভেক্স মিরর, অবতল, উত্তল, ক্লিয়ার? এইবার যেটা দেখব সেটা হচ্ছিল, এইবার যেটা বুঝবো সেটা হচ্ছিল গোলীয় দর্পণের কিছু জায়গার সংজ্ঞা। কি বুঝবো? গোলীয় দর্পণের কিছু জায়গার সংজ্ঞা, গোলীয় দর্পণের কিছু জায়গার সংজ্ঞা। একটা কি পড়লাম, একটা পড়লাম কনকেভ, একটা করলাম কি কনকেভ, আরেকটা কি বললাম, আরেকটা কনভেক্স, আরেকটা কনভেক্স। সবার প্রথমে বলি পোল, সবার প্রথমে পোল, পোল বা মেরু, পোল বা মেরু, এটাকে পি দ্বারা ডিনোট করি, পি দ্বারা ডিনোট করি। পোল কাকে বলে? পোল কাকে বলে? যে কোনো গোলীয় দর্পণের, যে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দুকেই বলা হয় পোল বা মেরু। তাহলে এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু এইটা, এই গোলীয় দর্পণের মধ্যবিন্দু এইটা, তার মানে এইটার পোল এইটা, এইটার পোল এইটা। ক্লিয়ার? তাহলে পোল মানে কি বললাম? যে কোনো গোলীয় দর্পণের মধ্যবিন্দু। এরপরে বুঝবো, তাহলে পোল সম্পর্কে তো ক্লিয়ার। এরপরে বুঝবো সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এটাকে বাংলায় বলে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, সি বলি বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? আগে আমি বলে আসছিলাম যে গোলীয় দর্পণ কোনো না কোনো গোলকের অংশ, ওই গোলকটার মানে এই যে মিররগুলা, এই দর্পণগুলা যেই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকেই বলা হয় সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। বুঝা গেল? তার মানে এই যে গোলকটা, এটা তো এরকম ছিল, পুরাটা যদি কন্টিনিউ করে এরকম থাকবে না, এইটার কেন্দ্র কোনটা? এইটা। তার মানে এইটাই কি সেন্টার অফ কার্ভেচার। আর এইটা কোনো গোলকের অংশ, তার মানে এইটা এরকম একটা গোলক ছিল, এই গোলকটার যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছিল সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেল তো? তাহলে সেন্টার অফ কার্ভেচার বুঝতে পারলাম, বক্রতা কেন্দ্র। হ্যাঁ, এবার প্রিন্সিপাল অ্যাক্সিস বুঝি। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বা এটাকে বলি মুখ্য রেখা বা প্রধান রেখা, যাই বলো না কেন, প্রধান রেখা। এই প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান রেখা কাকে বলে? যে কোনো গোলীয় দর্পণের পোল এবং সেন্টারকে যুক্তকারী রেখাকেই বলা হয় কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলে? যে কোনো গোলীয় দর্পণের পোল এবং সেন্টারকে যুক্তকারী রেখাকে কি বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। ক্লিয়ার? তাহলে কি কি শিখলাম? পোল শিখলাম, সেন্টার অফ কার্ভেচার শিখলাম, আর একটা কি শিখলাম? প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস কার্ভেচার বুঝি। রেডিয়াস কার্ভেচার, এই রেডিয়াস কার্ভেচারের বাংলায় বলা হয় বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এই রেডিয়াস কার্ভেচার কাকে বলে? দেখো গোলক ছিল, গোলকের কেন্দ্র ছিল, তার মানে অবভিয়াসলি ওটার রেডিয়াস থাকে। তার মানে কি? তার মানে যে কোনো পোল থেকে
যে কোনো পোল থেকে সেন্টার পর্যন্ত দূরত্বকে কি বলা হয়? যে কোনো পোল থেকে সেন্টার পর্যন্ত দূরত্বকেই বলা হয় কি? রেডিয়াস বা বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার তো? তাহলে এইগুলো হচ্ছিল গোলীয় দর্পণের কয়েকটা জায়গা যেটা আমাদেরকে জানতেই হবে। কেননা আমি যখন পরে বোঝাবো যে বস্তু কোনটার থেকে কত দূরে থাকলে কিরকম কত দূরে প্রতিবিম্ব তৈরি হবে, সেইখানে হেল্প করবে। ওইখান থেকে অনেক নিউমেরিক্যাল সলভ করবো, অনেক অঙ্ক আসে পরীক্ষায়। তাহলে কয়টা জায়গা শিখলাম গোলীয় দর্পণের? সবার প্রথমে পোল বা মেরু। কাকে বলে? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলা হয়? পোল। সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র কাকে বলা হয়? গোলীয় দর্পণ যেই গোলকের অংশ, ওই গোলকের সেন্টারকে, কেন্দ্রকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। প্রিন্সিপাল অ্যাক্সিস কাকে বলবো? পোল এবং সেন্টারকে যুক্তকারী রেখাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস। রেডিয়াস কার্ভেচার কাকে বলা হয়? গোলকটা মানে গোলীয় দর্পণ যেই গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধই হয়ে যাবে কি? রেডিয়াস কার্ভেচার। বা সোজা হিসাব, পোল থেকে সেন্টার পর্যন্ত যে দূরত্ব, সেটাকেও আমরা ব্যাসার্ধই বলতে পারি, একই ব্যাপার। বুঝতে পারতেছো তো? তাহলে এগুলা যেগুলা পড়লাম সেগুলা গোলীয় দর্পণের যে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট জায়গা, সেগুলা সম্পর্কে বুঝলাম। ক্লিয়ার? এইবার গোলীয় দর্পণের প্রিন্সিপাল ফোকাস বা ফোকাল পয়েন্ট এবং ফোকাল লেন্থ বুঝবো। হ্যাঁ, কি বললাম? কি কি দেখবো? প্রিন্সিপাল ফোকাস, এইটাকে ফোকাল পয়েন্টও বলে। ফোকাল পয়েন্টও বলে। এটাকে আমরা এফ দ্বারা, বড় হাতের এফ দ্বারা চিহ্নিত করবো। হ্যাঁ, প্রিন্সিপাল ফোকাস, ফোকাল পয়েন্ট বা প্রধান ফোকাস। আর কি বুঝবো? এন্ড ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ এটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা চিহ্নিত করব। ফোকাল দূরত্ব হলো। তো এই এই দুটো যখন বুঝবো, আলাদা আলাদা দর্পণের জন্য আলাদা আলাদা ভাবে বুঝবো, আলাদা আলাদা গোলীয় দর্পণ। একটা কি দর্পণ দেখালাম? একটা হচ্ছিল কনকেভ, কনকেভ মিরর, এইটার জন্য আলাদা বুঝবো। আরেকটা কনভেক্স মিররের জন্য আলাদা আলাদা ভাবে বুঝবো। প্রিন্সিপাল ফোকাস বা ফোকাল পয়েন্ট, আরেকটা কি? ফোকাল লেন্থ। দেখো এই দর্পণের এই পয়েন্টটা কি? এটা কি? এইটা কি? সেন্টার। এইখানে যদি দাগ টাইনে দিই তাহলে কি হয়ে যাবে? প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? এইবার মনে রাখবা, যদি সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি কার সমান্তরাল? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। যদি সমান্তরাল আলোক রশ্মি, প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল আলোক রশ্মি দর্পণের উপর, দর্পণে প্রতিফলিত হবার পর, দর্পণে প্রতিফলিত হবার পর প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্টে মিলিত হয়, যেই পয়েন্টে মিলিত হয়, সেই পয়েন্টটাকেই বলা হয় ফোকাল পয়েন্ট বা প্রিন্সিপাল ফোকাস। বোঝা গেল কি বললাম? প্রিন্সিপাল ফোকাস বা ফোকাল পয়েন্ট কাকে বলবো? এইটা হচ্ছে হলো আমাদের কনকেভ মিরর। এটা কি মিরর? কনকেভ, কনকেভ মিরর, কনকেভ মিরর। যখন সমান্তরাল আলোক রশ্মি, কার সমান্তরাল? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। যখন দর্পণ থেকে প্রতিফলিত হবার পর প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্টে মিলিত হবে, সেই পয়েন্টটাকেই বলা হয় ফোকাল পয়েন্ট বা প্রিন্সিপাল ফোকাস। এটা আমরা এফ দ্বারা, বড় হাতের এফ দ্বারা চিহ্নিত করব। কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, এখানে দুইটা আলোক রশ্মি না, আমরা এর পরেই ডিসকাশন করবো, যেহেতু তোমার মনে অগাধ প্রশ্ন সেই সম্পর্কে বলে দিই।
একটা ন্যূনতম ইমেজ তৈরি করার জন্য, একটা ইমেজ তৈরি করার জন্য কমপক্ষে 2টা আলোক রশ্মি দরকার। যদি বলো স্যার 3টা হবে না, ভালো কথা হবে, 4টা আরো ভালো, 5টা আরো ভালো, হইতেই পারে। এবার জিজ্ঞাসা করো একটা কিভাবে হবে একটা? তাহলে কি বললাম, ইমেজ তৈরির জন্য কমপক্ষে 2টা আলোক রশ্মি আমাদের দরকার। আমি নেক্সটেই বলতাম। হ্যাঁ, তাহলে কি বললাম, ফোকাল পয়েন্ট কাকে বলবো? 2টা সমান্তরাল আলোক রশ্মি প্রিন্সিপাল অ্যাক্সিসের দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর আগে প্রতিফলন হইতে হবে, কিন্তু এই যে আলোক রশ্মি প্রতিফলিত হইল, এইবার এই প্রতিফলিত রেখাগুলো, প্রতিফলিত রশ্মিগুলা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে যেই বিন্দুতে মিলিত হবে সেইটাকে কি বলবো? ফোকাল পয়েন্ট। এবার একটা জিনিস দেখো, এই কনকেভ মিররের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যখন প্রতিফলিত হয়, প্রতিফলিত রশ্মিগুলো গর্তের ভেতর দিকে চাপতে থাকে না, কনভার্জ হতে থাকে না। এই জন্য কনকেভ মিররকে কনভার্জিং মিররও বলা হয়। কনভার্জিং মিরর এটাও বলে দিলাম, কেননা পরীক্ষায় মাঝে মধ্যে চলে আসে কনভার্জিং মিররের অমুক তমুক, পরে ওইখানে গিয়ে তো আমাকে গালি দেওয়া শুরু করবে, কারণ আমি তোমাদেরকে কনকেভ মিরর আর কনভেক্স মিরর পড়ায় পাঠাবো, ওইখানে আসবে কনভার্জিং মিরর। কনভার্জিং মিরর মানে কি? কনকেভ মিররই কনভার্জিং মিরর। কনভার্জ মানে কি? চাপা। যেহেতু আলোক রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর নিজের ভিতর দিকে চাপতে থাকে, এই জন্য এই মিররকে বলা হয় কি? কনভার্জিং মিরর। ক্লিয়ার? এটা কোন মিররের কথা বললাম? কনকেভ। এবার কনভেক্সে যাই। কনভেক্সে কি হয়? এটা কি? এটা পি, হ্যাঁ। এবার প্রিন্সিপাল অ্যাক্সিস ওই পাশে হবে, কই হবে? গোলকের অংশ ভিতর পাশে। এইটা কি? সেন্টার। এটা কি? সেন্টার। এই সেন্টার আর পোলকে যুক্তকারী রেখাকে কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। আলো কোন দিক থেকে আসবে? ওই পাশ থেকে আসবে। কিরকম আলো আসবে? সমান্তরাল আলো আসবে। কার সমান্তরাল? প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরাল। এবার আলোক রশ্মি আসলো, এইখান থেকে আলো পড়লো, জায়গা নাই, এটার উপর দিয়ে চালাই দিই, এই যে। এইবার কি হবে? এইবার অপসৃত হয়ে যাবে, ওইদিকে পালায় যাবে। কি হয়ে যাবে? অপসৃত হয়ে যাবে। তাহলে এবার মিললো কোথায়? আগেরটা কি ছিল? প্রতিফলিত রশ্মি মিললো। এবার আমরা কি করব? যদি লাইটটা পাস হয়ে যেত, তাইলে লাইটটা এই পয়েন্টে আইসা মিলতে পারতো, ডট 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 ডট। অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই পয়েন্টে মিলিত হইতো। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে, প্রিন্সিপাল অ্যাক্সিসের যেই পয়েন্টে মিলিত হবে সেটাকে আমরা কি বলবো? ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। মাইনে নিলাম, হইলো। আরে দাঁড়াও, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি শুরুতেই বলে রাখছিলাম যে সৎ অসৎ কাকে বলে, বলবো, খালি মনে রাখো। বোঝা গেল কি বললাম? হইল কি? প্রতিফলন হওয়ার পর পালায় গেল ওইদিকে, তো মিললো তো না কোথাও। যদি মিলতো, ধরে নিলাম যে যদি এদিক দিয়ে আসতো, তাহলে এই পয়েন্টে মিলিত হইতো, ওই পাশে গিয়ে, পিছন পাশে গিয়ে। যদি যেইখানে প্রিন্সিপাল অ্যাক্সিসে মিলিত হইতো সেই জায়গাটাকেই আমরা কি বলবো? ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস বা ফোকাল পয়েন্ট। হলো? আচ্ছা, এই যে প্রতিফলিত রেখাগুলো, এটা কি মিররের কথা বলতেছে? এটা কনভেক্স মিরর। কনভেক্স মিরর। এই কনভেক্স মিররে প্রতিফলিত রশ্মিগুলো পালায় গেল, ডাইভার্স হয়ে গেল। যেহেতু ডাইভার্স হয়ে গেল, তার জন্য এটাকে কি মিরর বলা হয়? ডাইভার্জিং মিররও বলা হয়। বোঝা গেল? তাহলে বলো, কনকেভ মিরর কনভার্জিং মিরর, কনভেক্স মিরর ডাইভার্জিং মিরর। ক্লিয়ার? কোনো সমস্যা নাই? ফোকাস কোন দিকে, কার কোন দিকে, ক্লিয়ার হয়ে গেল তো? এইবার ফোকাল লেন্থ সম্পর্কে বুঝি। ফোকাল লেন্থ কি? সোজা হিসাব। আমাদের পোল থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটাকেই বলা হয় ফোকাল লেন্থ। এটাকে ছোট হাতের এফ দ্বারা ডিনোট করব। বলার কিছু আছে? তাহলে ফোকাল লেন্থ কাকে বলে? পোল থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাল লেন্থ বলে। তার মানে এইটা কনকেভ মিররের ফোকাল লেন্থ, আর এইটা কি?
এটা এটা কি কনভেক্স মিররের ফোকাল লেন্থ। জায়গা সম্পর্কে আইডিয়া, ফোকাল লেন্থ কাকে বলে, ফোকাস কাকে বলে, ক্লিয়ার। এখানে মনে রাখার বিষয় কোনটা দেখো, সবসময় মনে রাখবা যে কোনো দর্পণে, যে কোনো দর্পণে, এই দুইটা যে কোনো দর্পণ, গলীয় দর্পণ হলেই হলো, মনে রাখবা যে কোনো গলীয় দর্পণের ফোকাস ফোকাস পোল ও সেন্টারের মাঝখানে অবস্থিত। কি বললাম? যে কোনো গলীয় দর্পণের ফোকাস পোল ও সেন্টারের ঠিক মাঝে অবস্থিত। তাহলে এবার আমাকে বলো তো, সেন্টার থেকে পোল যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে ফোকাস থেকে পোলের দূরত্ব কত হবে? সেন্টার থেকে ফোকাসের দূরত্ব কত হবে? তাহলেই তো মাঝামাঝি অবস্থিত হয়। এইটারও সেম। তাই যদি হয় তাহলে আমরা এই ইয়ে থেকে, সেন্টার থেকে পোলের দূরত্বটাকে কি হিসাবে জানি? দূরত্ব, রেডিয়াস হিসাবে জানি। তাহলে আমরা বলতে পারি না এদের রেডিয়াস ইজ ইকুয়াল টু 2f? দেখো তো ঠিক লিখলাম নাকি? এটা আমাদেরকে মনে রাখতে হবে। রেডিয়াস আর ফোকাল লেন্থের সম্পর্ক কি? r ইজ ইকুয়াল টু 2f। ক্লিয়ার? কনভার্জিং মিরর, ডাইভার্জিং মিরর, ফোকাস, ফোকাল লেন্থ, কনসেপ্ট ক্লিয়ার? এইবার দেখো, প্রতিবিম্ব গঠনের প্রয়োজনীয় বৈশিষ্ট্য, মানে কি কি কারণে প্রতিবিম্ব গঠন হবে। কি বললাম? প্রতিবিম্ব গঠনের প্রয়োজনীয় বৈশিষ্ট্য, ইমেজ ফরমেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। ইমেজ ফরমেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। কি কি কারণে প্রতিবিম্ব গঠন হতে পারে? মনে রাখবা, কমপক্ষে দুটো আলোক রশ্মি প্রয়োজন। কমপক্ষে দুটো আলোক রশ্মি প্রয়োজন। এর আগে যেটা বললাম, at least 2 rays of light meet। যখন কমপক্ষে দুইটা আলোক রশ্মির প্রতিফলক রশ্মি মিলিত হবে তখনই ইমেজ গঠন হবে। কমপক্ষে দুইটা। আর কি? যদি প্রতিফলিত রশ্মি সত্যিকারের মিলিত হয়। কি বললাম? যদি প্রতিফলিত, এটা তো বলাই আছে, রিফ্লেক্টেড লাইট, রিফ্লেক্টেড রে, শুরুতেই বলছিলাম। যদি প্রতিফলিত রশ্মি সত্যিকারের মিলিত হয়, তাহলে যে প্রতিবিম্ব গঠন করবে সেইটা হবে রিয়াল। সেটা কি হবে? রিয়াল বা সৎ। সত্যিকারের যদি মিলিত হওয়াটা দেখাইলাম না, ফোকাসে মিলিত হইলে ওইরকম। যদি সত্যিকারের মিলিত হয় তাহলে সেটা কি ধরনের প্রতিবিম্ব গঠন করবে? রিয়াল বা সৎ। আর যদি প্রতিফলিত রশ্মি মিলিত হচ্ছে বলে মনে হয়, মানে অ্যাপিয়ার টু মিট, তখন যে প্রতিবিম্ব গঠন করবে সেটা কি? ভার্চুয়াল বা কি? অসৎ। তাহলে সোহিনী, ওইখানে কি হয়েছিল যেখানে জিজ্ঞাসা করলা পিছন পাশে ডট ডট ডট, তখন ওটা কি ইমেজ তৈরি করতেছিল? এইখানেই উল্টা পাল্টা। বোঝা গেল তো? তাহলে প্রতিবিম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? অ্যাটলিস্ট দুইটা রে অফ লাইটস প্রয়োজন, তাহলে প্রতিবিম্ব গঠন হবে।
আর প্রতিফলিত রশ্মিগুলো যদি সত্যিকারের মিলিত হয় তাহলে যে ইমেজটা তৈরি করবে সেটাকে কি বলবো? রিয়াল বা সৎ। আর প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়, হইতে পারে, কোনো সময় হইতে পারে মিলিত, তাহলে যে ইয়েটা গঠন হবে সেটা কি? অসৎ বা ভার্চুয়াল। এটা আরো ক্লিয়ার করব। এই সৎ অসতের যত ঝামেলা আছে সব দূর করে দিব। তাহলে কনকেভে সৎ আর কনভেক্সে অসৎ। আগেই না, অনেক কন্ডিশন আছে। আগেই আস্তে আস্তে যতটুকু আমি লাহে লাহে যতটুকু আমি বলবো ততটুকুই, এর আগের থেকে অ্যাজিউম করবো না, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। অনেক কন্ডিশন থাকে, অনেক স্পেশাল কেস থাকে। ওই জন্য আগেই ধরবা না। যেটা আমি যদি বলি সমতল দর্পণে কি তৈরি হয়, অসৎ। হ্যাঁ, ওইটা কোনোদিন আমরা প্রিন্ট আউট বাই করতে পারবো না। তাহলে ওটা কি? অসৎ। সমতল দর্পণ আসলেই কি ইমেজ তৈরি করবে? এখানে আর কোনো ডাউট নাই তো। কিন্তু এইখানে আস্তে আস্তে ডাউট হবে। কনকেভ যেটা আছে, কনকেভ, ওখানে অনেক স্পেশাল কেস আছে, প্রত্যেকটা স্পেশাল কেস বুঝাবো আস্তে আস্তে। আর কনভেক্স তাহলে সবসময় কি করবে? কি করবে? প্রথম দেখাই তো দিলাম ছবিতে, মিলিত হচ্ছে বলে মনে হয়। আস্তে আস্তে যেটুকু বললাম সেটুকু বুঝছো তো? অপেক্ষা করো। তাহলে এইটুকু বুঝলো তো প্রতিবিম্ব গঠনের প্রয়োজনীয় বৈশিষ্ট্য কি কি লাগবে আমাদের, প্রত্যেকটা দর্পণের যে ইম্পর্টেন্ট জায়গাগুলা কি কি জায়গা শিখলাম? পোল, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার আর প্রিন্সিপাল অ্যাক্সিস। তারপরে কি শিখলাম? ফোকাস, ফোকাল পয়েন্ট, ফোকাল পয়েন্ট এবং ফোকাল লেন্থ। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। এখন থেকে যেটা দেখব সেটা হচ্ছিল ইমেজ ফরমেশন। কোন দর্পণ কি কি রকমের ইমেজ তৈরি করবে, কি কি রকমের প্রতিবিম্ব গঠন করতে পারবে সেইটা। তো আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছিল কনকেভ মিরর। ইমেজ ফরমেশন, কনকেভ মিরর। ইমেজ ফরমেশন যেটা শুরু করব সেটা কনকেভ মিরর দিয়ে, এরপর আস্তে আস্তে কনভেক্স মিররও দেখব। কনকেভ মিররে অনেকগুলো কন্ডিশন হয়। এই কনকেভ মিররে যেই যেই কন্ডিশনে প্রতিবিম্ব গঠন হবে, চারটা রুল, চারটা নিয়ম আমাকে প্রথমে মনে রাখতে হবে। এই কনকেভ মিররে যেভাবে প্রতিবিম্ব গঠন হয় তার জন্য চারটা রুল মনে রাখতে হবে। সেটা কি? দেখো, কনকেভ মিররে ঘুচুঘুচুটা কোন পাশে হবে? এই পাশে। তাহলে এটা কি মিরর হয়ে যাবে? কি বলবো এটাকে আমি? এটা কি? আরেকটা বলে দিই, চারটা রুল যেহেতু, চারটা কনকেভ মিরর, চারটা নিয়ম মনে রাখতে হবে। ওর যে ইমেজ ফরমেশন, ও যে প্রতিবিম্ব গঠন করবে তার জন্য চারটা নিয়ম মনে রাখতে হবে। 1 নম্বর নিয়ম কি? জায়গাগুলো আগে চিহ্নিত করে। এটা কি? এইটা কি? এই লাইনটা কি? রেডিয়াস বা কি যুক্তকারী রেখাটাকে কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল, পোল, সেন্টার, আর ওদের মাঝখানে কি থাকে? হলো তো? মনে রাখবা, যদি সমান্তরাল রেখা, কার সমান্তরাল? যদি সমান্তরাল রেখা দর্পণের সঙ্গে প্রতিফলিত হয়, দর্পণে প্রতিফলিত হয়, প্রতিফলিত রেখা সব সময় ফোকাস দিয়েই বের হয়ে যাবে। এই যে আসলো, এই যে বের হয়ে, এটা হবেই। এটা কত? 1 নাম্বার রুল। মনে রাখবেন কি বললাম? কেননা প্রতিবিম্ব যখন গঠন করবো এগুলো কিন্তু আমি জিজ্ঞাসা করবো, নাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। প্রিন্সিপাল অ্যাক্সিসের সমান্তরালে যখন আলোকরশ্মি আসবে, দর্পণে প্রতিফলিত হবার পর প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়েই যাবে? ফোকাস দিয়েই যাবে। হয়ে গেল? এবার 2 নাম্বার রুল। এটা কি? পোল। এটা কি? সেন্টার। এই রেখাটা কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। এর মাঝখানে কে থাকবে? হয়ে গেল? এইবার 2 নাম্বার মনে রাখবা, যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে আইসে দর্পণে প্রতিফলিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি
প্রিন্সিপাল এক্সিসের সঙ্গে সমান্তরাল ভাবে বের হয়ে যাবে, সমান্তরাল ভাবে বের, এই যে আসলো ফোকাস দিয়ে এসে পড়লো, কার সমান্তরাল রেখাতে বের হয়ে যাবে? প্রিন্সিপাল এক্সিস, মানে আগেরটা উল্টাটা মনে থাকবে। 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর রুল, 2 নম্বর রুল। 3 নম্বর রুল কি? এটা কি? পোল। এটা দাগটা প্রিন্সিপাল এক্সিস, এর মাঝখানে কে থাকবে? এইবার কোন আলোক রশ্মি যদি সেন্টার দিয়ে এসে দর্পণে পড়ে, সেন্টার দিয়ে এসে দর্পণে পড়ে, তাহলে প্রতিফলিত হবার পর যেই রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা দিয়ে ফেরত চলে যাবে। এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে যাবে, যেই রেখাতে আসবে সেই রেখা দিয়ে যাবে। কোন পয়েন্ট দিয়ে আসলে? সেন্টার দিয়ে আসবে। এটা কি? 3 নাম্বার রুল। আর মনে রাখবা এটা 2 দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি কনকেভ মিরর বলতেছি, এটা কনভেক্সের ক্ষেত্রেও হয়। এই 3 নাম্বার পয়েন্টটা ক্লিয়ার? তাহলে 3 নাম্বার 3টা পয়েন্ট কি কি একটু আবার আলোচনা করি। সবার প্রথমে কি বললাম, এটা কিন্তু মনে রাখবা, কিন্তু নাহলে কিন্তু আমি প্রতিবিম্ব বুঝাইতে পারবো না। পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করবে যে ফোকাসে প্রতিবিম্ব থাকবে, ফোকাসে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কনকেভে কোথায় গঠন হবে, বলতে পারবে না। যদি বলে যে সেন্টার আর ফোকাসের মাঝখানে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠন হবে, বলতে পারবে না। যদি তুমি এইগুলো না জানো, এই 4টা রুল যদি না জানো, তাহলে না জানলে বলতে পারবে না, এরপরে বলতে পারবে না। তাহলে 3টা কি কি? সবার প্রথমে প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালে যদি আলোক রশ্মি এসে দর্পণে পড়ে, প্রতিফলিত হওয়ার পর, প্রতিফলিত হইতে হবে কিন্তু, প্রতিফলিত হবার পর রেখাটা কোন দিক দিয়ে যাবেই? ফোকাসের উপর দিয়ে যাবেই। আবার 2 নম্বরে কি শিখছি? যদি কোনো আলোক রশ্মি ফোকাস দিয়ে এসে দর্পণে পড়ে, প্রতিফলিত হওয়ার পর কোন দিক দিয়ে যাবে? প্রিন্সিপাল এক্সিস যেরকম ভাবে আছে সেই সমান্তরালে ফিরে চলে যাবে। 3 নম্বর পয়েন্ট কি শিখলাম? কোন আলোক রশ্মি যদি সেন্টার দিয়ে এসে দর্পণে পড়ে, তাহলে প্রতিফলিত হবার পর যেই দিক দিয়ে আসছে সেই দিকেই ফেরত চলে যায়। ক্লিয়ার? এবার 4 নাম্বার দেখি। 4 নাম্বারটা হচ্ছিল নরমাল ল অফ রিফ্লেকশন। শুরুতে যেটা দেখে আসছিলাম, নরমাল ল অফ রিফ্লেকশন, প্রথমে যেটা বললাম। মানে কি? এটা কি? পোল। এটা কি? সেন্টার। এই রেখাটা কি? মাঝখানে কি থাকে? যদি কোনো আলোক রশ্মি একদম পোলে এসে পড়ে এবং প্রতিফলিত হইলে পড়ে আলম্ব, এটা কি হয়ে গেল গো? নরমাল হয়ে গেল না? অভিলম্ব হয়ে গেল না? তার মানে এই অভিলম্বের সঙ্গে আপতিত, মানে ইনসিডেন্ট রে যেই অ্যাঙ্গেলটা তৈরি করবে, আলোক প্রতিফলিত হবার পর অভিলম্বের সঙ্গে সেই কোণ উৎপন্ন করি ফেরত চলে যাবে। এটা হচ্ছে একদম নরমাল ল অফ রিফ্লেকশন, যেটা শুরুতে দিকে আসছিলাম। দেখো না, এটা হচ্ছে কি? ইনসিডেন্ট রে, এটা কি? রিফ্লেক্টেড রে, মাঝখানেরটা কি? অভিলম্ব বা নরমাল। তার মানে এই কোণটা তো সমান, আমরা শুরুতেই পড়ে আসছি। বোঝা গেল তো? তার মানে 4টা নিয়ম বুঝতে পারলা ইমেজ ফরমেশনের। কার ইমেজ ফরমেশন দেখতেছি আমরা? কনকেভ। এর মধ্যে কোনটা দুইজনের ক্ষেত্রেই কমন? 3 নাম্বারটা, মানে যেই রাস্তা দিয়ে সেন্টার দিয়ে যদি আসে, যেই রাস্তায় আসবে সেই রাস্তাতেই ফেরত চলে যাবে। বোঝা গেল? তার মানে আজকে আপাতত এতটুকুই, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যেই কোণ উৎপন্ন করে, প্রতিফলিত হবার পর অভিলম্বের সাথে সেই কোণ উৎপন্ন করেই ফিরে চলে যায়। প্রথমেই পড়ে আসছি ল অফ রিফ্লেকশন, ওইটা নরমাল ল অফ রিফ্লেকশন। এইটাই একদম ডাইরেক্ট দেখানো আছে। এটা কি অ্যাকচুয়ালি মিরর, ইনসিডেন্ট রে, নরমাল, রিফ্লেক্টেড রে, অ্যাঙ্গেল সেম। তাহলে এর পরের দিন দেখবো যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন করে, কোন দর্পণের জন্য? কনকেভের জন্য। আর কনকেভ চিনবো কেমন করে? কনকেভ গুহার মতন থাকলে, গর্ত যেই পাশে, আর ওইটাই হচ্ছিল রিফ্লেক্টেড সারফেস, ওইটা হচ্ছিল কি? কনকেভ মিরর। যদি বাংলায় বলি উত্তল অবতল, যেটা পেট ফোলা বাইরে হয়ে আছে, ওটা কি? ভেতরে ঢুকে আছে যেটা। তাহলে এখানে দর্পণে কোনো গন্ডগোল হবে না তো? তাহলে আজকে আপাতত এতটুকু।